নবগঠিত সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন কি তার সংসদ সদস্য পদ হারাতে বসেছেন? তার আসনে কি ভোট কারচুপির দায়ে আবারও নতুন করে ভোট গণনা হবে? হ্যাঁ দর্শক, ঠিকই শুনেছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির গুরুতর অভিযোগ তুলে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইকোর্টে যে আইনি লড়াই শুরু করেছে, তার প্রাথমিক ধাক্কাতেই কিন্তু বড় ধরনের রাজনৈতিক ভূমিকম্পের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল ইশরাক হোসেনের আসনসহ মোট 3টি আসনের সব ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং নির্বাচনের যাবতীয় নথি নিজেদের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন। চলুন আজকের এই স্পেশাল অ্যানালাইসিসে আমরা একেবারে নিরপেক্ষ জায়গা থেকে বিশ্লেষণ করব। ইশরাক হোসেনের আসন হারানোর সম্ভাবনা আসলে কতটুকু? ব্যালট পেপার হেফাজতে নেয়ার মানে কি? সত্যি নতুন করে ভোট গণনা করা? আর জামায়াতে ইসলামীর এই আইনি চালের ফলে বর্তমান সরকারের উপর কতটা চাপ তৈরি হচ্ছে? ঘটনার শুরু বৃহস্পতিবার। এদিন জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢাকা 6, ঢাকা 7 এবং গাইবান্ধা 4 আসনে ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে হাইকোর্টে আবেদন করা হয়। উল্লেখ্য, এই আসনগুলোর একটি থেকেই নির্বাচিত হয়েছেন বর্তমান সরকারের প্রভাবশালী মন্ত্রী ইশরাক হোসেন। অভিযোগ আমলে নিয়ে বিচারপতি মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন একক বেঞ্চ অর্থাৎ নির্বাচনী ট্রাইব্যুনাল সাথে সাথেই ওই 3 আসনের সব ব্যালট পেপার এবং রেজাল্ট শিট কোর্টের হেফাজতে নেয়ার নির্দেশ দিয়েছেন। এই নির্দেশের মানে আসলে কি? এর সোজা অর্থ হলো, এখন আর নির্বাচন কমিশন বা স্থানীয় প্রশাসনের হাতে ওই ভোটের কাগজপত্রের কোনো নিয়ন্ত্রণ রইল না। কোর্ট এগুলো নিজেদের জিম্মায় নিয়ে গভীরভাবে পরীক্ষা করে দেখবেন যে আসলে সেখানে কারচুপি অথবা ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো কোনো ঘটনা ঘটেছিল কিনা। ঠিক একইভাবে ট্রাইব্যুনাল এখন ভোটের VAR চেক করছে। যদি তারা পরীক্ষা করে দেখে যে ব্যালট পেপারের কোনো গরমিল আছে কিংবা রেজাল্ট শিটের সাথে প্রদত্ত ভোটের মিল নেই, তবে তারা সাথে সাথেই ওই নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করতে পারবে। আর ফলাফল বাতিল হওয়া মানেই হলো ইশরাক হোসেনের মতো একজন দাপুটে প্রতিমন্ত্রীর মুহূর্তের মধ্যেই তার মন্ত্রিত্ব ও সংসদ সদস্য পদ দুটোই হারাবেন। দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটা কিন্তু কোনো সাধারণ আইনি প্রক্রিয়া নয়। নির্বাচনের পরপরই বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামীর এই পদক্ষেপ প্রমাণ করল তারা শুধু রাজপথের বক্তৃতার মধ্যেই সীমাবদ্ধ নেই। তারা একেবারেই সুনির্দিষ্ট তথ্য প্রমাণ নিয়ে আইনি পথে সরকারের শক্ত ভিত নাড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করছে। তারা হয়তো প্রমাণ করতে চাইছে যে নির্বাচনের ফলাফল যতটা পরিচ্ছন্ন দাবি করা হচ্ছে, বাস্তবে তা নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ট্রাইব্যুনালের ওই তদন্তের পর যদি সত্যিই কারচুপি প্রমাণিত হয়, তবে এর রাজনৈতিক প্রভাব কতটা ভয়াবহ হতে পারে? ইশরাক হোসেনের মতো হাই প্রোফাইল নেতার আসন যদি বাতিল হয়ে যায়, তাহলে বর্তমান সরকারের নৈতিক অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে? নতুন করে নির্বাচন দিলে আসলেই কি সমীকরণ পাল্টে যাবে? এখন পুরো দেশের মানুষের মনে একটাই প্রশ্ন, আসলেও কি ইশরাক হোসেন তার সংসদ সদস্য পদ এবং প্রতিমন্ত্রীর চেয়ার হারাতে চলেছেন? ব্যালট পেপার আদালতের হেফাজতে যাওয়ার আসল অর্থ কি? চলুন এই আইনি এবং রাজনৈতিক সমীকরণটা এবার একটু গভীরে গিয়ে মিলিয়ে দেখা যাক। হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল যখন কোনো আসনের ব্যালট পেপার, রেজাল্ট শিট এবং অন্যান্য নির্বাচনের নথি নিজেদের হেফাজতে নেয়ার নির্দেশ দেন, তখন বিষয়টি তার রাজনৈতিক প্রভাব বিস্তারের জায়গায় থাকে না। এই বিষয়টি পুরোপুরি একটি আইনি এবং প্রমাণ নির্ভর একটি প্রক্রিয়ার মধ্যে পরিণত হয়। এর মানে হলো, ট্রাইব্যুনাল এখন প্রশাসন বা নির্বাচন কমিশনের উপর ভরসা করে না। নিজেদের তত্ত্বাবধায়নে প্রতিটি ব্যালট বাক্স যাচাই করবেন তারা। সেখানে থাকা ব্যালট পেপারের সংখ্যার সাথে প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর এবং রেজাল্ট শিটের সংখ্যা মিলিয়ে দেখা হবে। যদি দেখা যায় যে ভোটের দিন ব্যালট বাক্সে ভোট পড়েছে 50,000 কিন্তু রেজাল্ট শিটে দেখানো হয়েছে 1 লাখ ভোট, তাহলে সেখানেই কারচুপি হাতে নাতে প্রমাণিত হয়ে যাবে। অর্থাৎ শিক্ষক যদি আবারও খাতা চেক করেন, তবে নকল নাম্বারগুলো আসল নাম্বারে বদলে যাবে। হাইকোর্টের ট্রাইব্যুনাল ঠিক এই কাজটাই করতে যাচ্ছে। যদি এই যাচাই বাছাইয়ে কারচুপির প্রমাণিত হয়, তবে এর পরিণতি ইশরাক হোসেন এবং বর্তমান সরকারের জন্য অত্যন্ত ভয়াবহ হবে। আইন অনুযায়ী ট্রাইব্যুনাল সাথে সাথেই
ওই নির্বাচনের ফলাফল বাতিল ঘোষণা করতে পারে। আর ফলাফল বাতিল হওয়া মানে ইশরাক হোসেন মুহূর্তের মধ্যেই শুধু তার সংসদ সদস্য পদই হারাবেন না, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে তাকে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকেও পদত্যাগ করতে হবে। নতুন সরকার গঠনের মাত্র কয়েক সপ্তাহের মাথায় একজন প্রভাবশালী প্রতিমন্ত্রীর এমন পতন সরকারের জন্য এক বিশাল ধাক্কা হতে পারে। এর ফলে সরকারের নৈতিক ভিত্তি এবং পুরো নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে দেশি বিদেশি সব মহলে চরম প্রশ্ন উঠবে। সাধারণত আমাদের দেশের রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, নির্বাচনী ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া বছরের পর বছর ধরে চলতে থাকে। অনেক সময় সরকারের পুরো 5 বছরের মেয়াদ শেষ হয়ে যায়, কিন্তু মামলার রায় আর আসে না। কিন্তু এবারের পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। জুলাই গণ অভ্যুত্থানের পর দেশের বিচার বিভাগ অনেক বেশি স্বাধীনভাবে এবং দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করছে। 19 ফেব্রুয়ারি ট্রাইব্যুনাল গঠন হওয়ার মাত্র কয়েক সপ্তাহের মধ্যেই ব্যালট পেপার হেফাজতে নেয়ার এই নির্দেশ প্রমাণ করে আদালত এবার কালক্ষেপণ করতে বা বিষয়টিকে ঝুলিয়ে রাখতে খুব একটা রাজি নয়। আর আদালতের এই তড়িৎ পদক্ষেপই ইশরাক হোসেন এবং ক্ষমতাসীন দলের জন্য সবচেয়ে বড় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই আইনি লড়াইকে রাজনৈতিক বিশ্লেষকরা বিরোধী দল হিসেবে জামায়াতের একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। নির্বাচনের পর তারা রাজপথে জ্বালাও পোড়াও বা সহিংস রাজনীতিতে না গিয়ে অত্যন্ত ঠান্ডা মাথায় আইনি পথে সরকারের ভিত্তিকে নাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন। ঢাকা 6, ঢাকা 7 এবং গাইবান্ধা 4 এই 3টি আসনেই তারা সুনির্দিষ্ট তথ্য প্রমাণ জোগাড় করে ট্রাইব্যুনালে জমা দিয়েছে। তারা প্রমাণ করতে চাইছে যে নির্বাচনের ফলাফল যতটা পরিচ্ছন্ন দাবি করা হচ্ছে, বাস্তবে তা নয়। এই কৌশলের মাধ্যমে তারা মূলত নবগঠিত সরকারের উপর বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে সক্ষম হয়েছে। এখন আইনিভাবে 2 ধরনের সম্ভাবনা বা সিনারিও তৈরি হতে পারে। প্রথম সম্ভাবনাটি হলো, অভিযোগ প্রমাণিত হলে ইশরাক হোসেনের আসনটি বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে নির্বাচন কমিশনকে সেখানে পুনরায় তফসিল দিয়ে নতুন করে ভোট গ্রহণ করতে হতে পারে। অথবা ট্রাইব্যুনাল চাইলে প্রকৃত ভোট গণনা করে দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীকে, অর্থাৎ যিনি অভিযোগ করেছেন জামায়াতের, সেই প্রার্থীকেই সরাসরি ঘোষণা করতে পারে। দ্বিতীয় সম্ভাবনাটি হলো, যদি অভিযোগ প্রমাণিত না হয় তবে ইশরাক হোসেন তার আসন টিকিয়ে রাখবেন, কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে পুরোটা সময় জুড়ে সরকার একটি চরম অস্বস্তির মধ্যে থাকবে এবং বিরোধী দল এটা নিয়ে রাজনৈতিক ফায়দা নিবে। দর্শক, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, আর আইন তার নিজস্ব গতিতেই চলে। ব্যালট পেপার এখন আদালতের জিম্মায়। ক্ষমতার দম্ভ নাকি আইনের শাসন, শেষ পর্যন্ত কে জয়ী হবে সেটাই এখন দেখার বিষয়। ইশরাক হোসেনের রাজনৈতিক ভবিষ্যৎ এখন পুরোপুরি নির্ভর করছে এই ব্যালট পেপারগুলোর উপর। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, ইশরাক হোসেন কি শেষ পর্যন্ত তার আসন এবং মন্ত্রিত্বকে টিকিয়ে রাখতে পারবেন, নাকি ট্রাইব্যুনালের রায়ে ওই আসনে নতুন করে আবার ভোট হবে, নাকি জামাতের সেই নেতাকেই এমপি হিসেবে ঘোষণা করা হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।